আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ মুর্শিদুদ্দিন। আজ আমি নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা আর্টস বিভাগের বিজ্ঞান পড়াবো। তোমরা জানো, গত বিজ্ঞান ক্লাসে আমি ষষ্ঠদের পলিমার সম্পর্কে 2টি ক্লাস নিয়েছি। আশা করি আজকেও লাইভে সবাই আছো। যারা জয়েন হয়েছে মাত্র আর যারা এখনও হয় নাই তাদেরকে তোমরা শেয়ার করে দাও। আর আমার লাইভটা দেখা যাচ্ছে কি না সেটা একটু শিওর হয়ে মেসেজ দাও, যাতে আমি ক্লাসটা সুন্দর করে করতে পারি। যাই হোক, এখনও অনেকে আসে নাই। আমি সঠিক টাইমে কিন্তু শুরু করেছি, যদিও এর আগের ক্লাসে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে বা বিদ্যুতের কারণে আমাদের নেটের সংযোগের কারণে তো দেরি হয়েছে। এখন কিন্তু বাজে কয়টা, 2টা 20, আমি 2টা 20-এ শুরু করলাম। আজকে আমি ষষ্ঠ অধ্যায়ে 3য় ক্লাস দিব। আচ্ছা, আজকে কি শিখাবো? গত ক্লাসে তোমাদের অবশ্যই মনে আছে, আমরা তন্তু সম্পর্কে আলোচনা করেছিলাম যে তন্তুটা কোথায় থেকে আসে। যে আমরা যে কাপড় পরি, মৌলিক চাহিদা, এর মধ্যে একটি হচ্ছে 5টি মৌলিক চাহিদার মধ্যে একটি হচ্ছে কাপড়। কাপড়টা কোথায় থেকে আসে? আমরা মনে করি সুতা দিয়ে তৈরি হয়। সুতা কোথায় থেকে আসে? ক্লিয়ার? সুতা অবশ্যই তোমরা বলবে তন্তু থেকে আসে। তন্তুটা কোথায় থেকে আসে? তো এই তন্তু সংগ্রহ করা হয়, যে আমরা আগেও জানি, আগের কাছে বলা হয়েছে, বলতে পারো কেউ? মেসেজ দিয়ে তুমি জানাও যে তন্তু কোথায় থেকে সংগ্রহ করা হয়। হ্যাঁ, আমরা এটাও জানি যে তন্তু 2টি উপাদান আছে, যে উদ্ভিদ অথবা প্রাণী। উদ্ভিদ থেকে সংগ্রহ করা হয় অথবা প্রাণী থেকে সংগ্রহ করা হয়। উদ্ভিদ তন্তু যাকে বলি আমরা প্রাণী তন্তু। তাছাড়া আরেকটি তন্তু আছে, সেটা হলো কৃত্রিম তন্তু, যা মানুষের তৈরি। কৃত্রিম তন্তুকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছিল, সেলুলোজ তন্তু, নন সেলুলোজ তন্তু। সুতরাং আজকে আমরা তন্তু সংগ্রহ করব, সেটা থেকে কিভাবে সুতা তৈরি করা হয় সেই সম্পর্কে দেখো শিখনফলে আজকে শেখাবো তন্তু সংগ্রহ করব কিভাবে। সেটাকে প্রক্রিয়াজাত করার জন্য আমাদের কয়েকটা আইটেম আছে। এর মধ্যে এক একটা উপাদানের এক একটা আইটেম। যেমন তুলা সংগ্রহ, যদি আমরা গাছ থেকে তুলা সংগ্রহ করি, এটা এক ধরনের। পাট থেকে তন্তু বানানোর জন্য এক ধরনের। অথবা রেশম পোকা থেকে তন্তু সংগ্রহ করার প্রক্রিয়াটা এক এক রকমের। সেই তন্তু সংগ্রহ করার পরে আমরা সুতা কিভাবে কাটবো সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। চলো মূল আলোচনায় চলে যাই আমি। প্রথম হচ্ছে তন্তু। তন্তু সংগ্রহ করার বিভিন্ন প্রক্রিয়া আমি বলা হয়েছিল। এর মধ্যে প্রধান 2টি ধাপ আছে। তন্তু সংগ্রহ, তন্তু উৎস অনুযায়ী সেগুলোকে ভিন্ন ভিন্নভাবে প্রয়োগ করা। প্রথম হচ্ছে তুলা। তুলার গাছ থেকে যদি তুলা গাছ থেকে যদি আমি তন্তু সংগ্রহ করি, তখন আমরা কি করতে হবে? তুলার গাছের বেলায় তুলার বীজ থাকে, তাই না? কার্পাস ফল যাকে আমরা বলি। আমরা প্রত্যেকটা উদ্ভিদের একটা ফল থাকে, আর তুলা হয় কার্পাস ফল থেকে। কি ফল? এই কার্পাস ফল। এই কার্পাস ফল থেকে কি পাওয়া যায়? তুলা পাওয়া যায়। কার্পাস ফল প্রথমে ফল তৈরি করা হয়। ফলের ভিতরে আমরা জানি কি থাকে? বীজ। ফলের মধ্যে বীজ থাকে। বীজ সংগ্রহ করার পরে সেটাকে কি করতে হবে? সে থেকে তুলা আলাদা করে ফেলতে হবে। বীজকে রৌদ্রে শুকাতে হবে। শুকানোর পরে ওটাকে কি করতে হবে? তুলা আলাদা করতে হবে। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে জিনিং প্রক্রিয়া। তার মানে আমরা জিনিং প্রক্রিয়া বলতে পারি। তুলা থেকে তুলা সংগ্রহ করার প্রক্রিয়া হচ্ছে কি? জিনিং প্রক্রিয়া। তা তোমাদের পরীক্ষায় আসতে পারে জিনিং প্রক্রিয়াটা কি। তখন আমরা কি বলতে পারবো? যে তুলার গাছ থেকে আমরা কার্পাস ফল সংগ্রহ করব, সেই ফল থেকে বীজ সংগ্রহ করব। তুলার আলাদা করার প্রক্রিয়াকে বলা হয় জিনিং প্রক্রিয়া। ক্লিয়ার? যে আমরা জিনিং প্রক্রিয়া সম্পর্কে জানছি। জিনিং প্রক্রিয়া কোথায় সংগ্রহ করা হয়? আশা করি আমি আশা করতেছি সবাই খাতা কলম নিয়ে আমার লাইভ ক্লাসের সাথে সাথে তোমরা লিখবে। কারণ আফিয়া আঞ্জুম রোল 13, গ্রুপ সায়েন্স, যদিও কমার্সের ক্লাস আজকে হচ্ছে বিজ্ঞান কমার্সের ক্লাস। আফিয়া আঞ্জুম, তোমাদের ক্লাস হচ্ছে পরের ক্লাস 3টা
সময় শুরু হবে, সেটা হলো উচ্চতর গণিত। তারপরও দেখো, কারণ প্রত্যেকটা ক্লাসেই যদি দেখো তুমি অনেক কিছু শিখতে পারবে। বিজ্ঞান এটাও সায়েন্সের একটা অংশ, তাই না? যে জিনিং প্রক্রিয়াটা কি, যা তুলা থেকে কার্পাস ফল সংগ্রহ করা হয়, কার্পাস ফল থেকে বীজ সংগ্রহ করা হয়, বীজ থেকে তুলার সংগ্রহ করার প্রক্রিয়াকে জিনিং প্রক্রিয়া বলে। এই নামগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপরে দেখো লেখা আছে গাঁট বা বেল তৈরি। এটা হচ্ছে পাট সুতা। পাট গাছ থেকে যে আমরা তন্তু সংগ্রহ করব সেই প্রক্রিয়াটা। পাট গাছ থেকে তন্তু সংগ্রহ করার জন্য প্রথমে কি করতে হবে, যেমন আমরা বলছি তুলা সংগ্রহ করার প্রক্রিয়াটা হচ্ছে ফল সংগ্রহ করতে হবে, বীজ সংগ্রহ করতে হবে। কিন্তু পাটের ক্ষেত্রে ফল বীজ সংগ্রহ করতে হয় না, পাট গাছ থেকে করতে হয়। পাট গাছের বাকল থেকেই সেটা সংগ্রহ করা হয়। পাট গাছের কি বাকল থেকে কি পাটের আঁশ বা তন্তু, পাটের তন্তু বা আঁশ তন্তু সংগ্রহ করা হয়, তা এখন দেখো দুটোতে পার্থক্য কি। আগে একটা ছিল ফল থেকে, আর এটা হলো পাট গাছের বাকল থেকে সংগ্রহ করা হয়। তা পাট গাছের বাকল থেকে সংগ্রহ করার জন্য প্রথমে কি করতে হবে, পাট গাছ যখন পরিপক্ক হবে তখন সেটাকে 20-25টা একসাথে আটি বাঁধতে হবে। আটি বেঁধে যে জায়গায় আমরা পাট গাছ লাগবো সেই জমিতে অনেক দিন রেখে দেবো। কয়দিন রেখে দিব? 4-5 দিন, 5 থেকে 7 দিন। হ্যাঁ, 7 দিন আমরা রেখে দিব। রেখে দেওয়ার পরে যখন পাতাগুলি শুকিয়ে যাবে, আর পাতা যেন না পচে, পচার আগেই শুকিয়ে যাওয়ার পরে গাছকে না ঝাঁকি দিলেই পাতাগুলি ঝরে পড়ে যাবে। কোনো কারণে যদি পাতা গাছে থাকে তবে সেটা গাছ থেকে পাতাকে দূর করা কঠিন হয়। এই জন্য মনে রাখতে হবে পাতা যাতে না পচে যায় সেদিকে খেয়াল করে আমরা গাছ থেকে পাতাগুলিকে আলাদা করব। তারপর সেটিকে বড় করে আটি বেঁধে 10-15 দিন, 10 থেকে 15 দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে। এটা কোথায়? পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর এটা কোথায় কি করব? জমিতে আমরা রেখে দেব পাতা জড়ার জন্য। আর এটা পানিতে আমরা রেখে দেব। পানিতে 10-15 দিন যাওয়ার পর পচে যাওয়ার পর তখন আমরা এক ধরনের ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়া পাট গাছ থেকে পাটের আঁশগুলি আলাদা করে দেয়। সুতরাং এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা হচ্ছে, পাট গাছ থেকে পাটের আঁশ আলাদা করার জন্য ব্যাকটেরিয়া খুবই গুরুত্বপূর্ণ। সেই ব্যাকটেরিয়া যদি পচন না হয় তবে পাট গাছ থেকে পাট আঁশ আলাদা করা যাবে না। এই পাট গাছ থেকে পাটের আঁশগুলো আলাদা করে একত্রিত করাকে বলা হয়। তারপর সেই গাছকে পানি থেকে উপরে উঠাইতে হবে, পাট গাছ থেকে সেই আঁশগুলি আলাদা করতে হবে, আলাদা করে পরিষ্কার করে রৌদ্রে শুকাতে হবে। রৌদ্রে শুকানোর পরে সেই গাছগুলিকে যে একত্রে বাঁধা হয় সেটাকে বলা হয় কি? গাঁট। সেটাকে বলা হয় গাঁট বা বেল। এই বেলটা কি তোমার কি করতে হবে? মিলে নিয়ে যাইতে হবে, মিলে নিয়ে যাইতে হবে। স্পিনিং মিলে এই গাঁট বা বেলকে নিয়ে গিয়ে সেটাকে আমরা সুতা কাটবো বা সুতা তৈরি করব। সুতরাং তুলা থেকে কার্পাস ফল থেকে বীজ থেকে আমরা যে তন্তু সংগ্রহ করব সেটা হলো জিনিং প্রক্রিয়া। আর পাট গাছের বাকল থেকে আমরা তন্তু সংগ্রহ করব এবং 5 থেকে 7 দিন আমরা জমিতে রেখে দিব পাতাগুলি ঝরে যাওয়ার জন্য। পরে আমরা 10 থেকে 15 দিন পানিতে ডুবিয়ে রাখবো। একটা ব্যাকটেরিয়া যদি আক্রমণ করার পরে পচে যাবে, সেই পচা অংশ পরিষ্কার করে তারপর রৌদ্রে শুকিয়ে গাছ থেকে আঁশগুলি সরিয়ে আমরা যে একত্রিত করে রাখবো, আটি করে রাখবো, সেটাকে বলা হয় গাঁট বা বেল তৈরি। সুতরাং তোমাদের পরীক্ষা আসতে গাঁট বা বেল তৈরি কীভাবে করা হয় তখন তুমি আমি যে কথাগুলি বলছি সেভাবে লিখে দেবে। এই
তুলার মতো এই পাটগা গাঁটকে কোথায় নিয়ে যেতে হবে? এই সুতা কাটার জন্য স্পিনিং মিলে নিয়ে যেতে হবে। এরপরে হলো এটা হচ্ছে উদ্ভিদ তন্তু। এটা হচ্ছে কি উদ্ভিদ তন্তু। এখন যদি আমরা পানি তন্তুর কথা বলি, যেমন এখানে লেখা আছে ফ্লিশ উল। এই ফ্লিশ উল সংগ্রহ করা হয় কোথায় থেকে? সেটা হলো প্রাণী থেকে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, রেশম পোকা থেকে গুটি তৈরি করা হয়। সেই গুটি দিয়েও আমরা তন্তু তৈরি করা। আমি রেশমের কথাটা আমি পরে বলছি, কারণ একটু বেশি ইম্পর্টেন্ট, সেটা তোমাকে আলাদা করে বুঝতে হবে। আচ্ছা, এখন আমি বলবো যে ফ্লিশ উল কি? ফ্লিশ উল হচ্ছে প্রাণীর যে পশম, প্রাণী থেকে সংগ্রহ করা হয়। প্রাণীর লোম থেকে, পশম লিখি, পশম থেকে প্রাণী থেকে পশম সংগ্রহ করে, প্রাণী থেকে যে পশম সংগ্রহ করা হয়, প্রাণী থেকে পশম বা লোম সংগ্রহ করা হয়, তাই হচ্ছে ফ্লিশ উল। ঠিক আছে, যেমন আমরা কোন প্রাণী থেকে সেটা সংগ্রহ করি? আচ্ছা, এটা কি সুতা? একে কি সুতা বলা হয়? উল বা পশমি সুতার জন্য আমরা প্রাণীজ তন্তু সংগ্রহ করি। প্রাণীজ পশম, লোম বা চুল, এগুলো সংগ্রহ করার প্রক্রিয়া শরীর থেকে কেটে নেওয়া হয় এবং সেটা প্রাণী দেহের লোম, পশু, চুল কেটে তারপর একত্রিত করা হয়, সংগ্রহ করা হয়। এই সংগ্রহ করার প্রক্রিয়াটাকে বলা হয় ফ্লিশ উল। ক্লিয়ার? তো প্রাণীজ থেকে যে তন্তু সংগ্রহ করা হয় সেই প্রক্রিয়া হচ্ছে ফ্লিশ উল। আর সেটা কি হয়? লোম বা পশম থেকে পাওয়া যায়। তারপর সেই পশমকে স্পিনিং মিলে নিয়ে যাওয়া হয়। তার মানে প্রত্যেকটা কি স্পিনিং মিলে নিতে হবে তন্তু সংগ্রহ করার পরে। সুতরাং আজকে আমরা এই তন্তু সংগ্রহ করার 3টা প্রক্রিয়ার কথা বলেছি। জিনিং প্রক্রিয়া, গাঁট বা বেল প্রক্রিয়া, এটা হলো তুলা, এটা হচ্ছে পাট, এটা হচ্ছে প্রাণীজ পশুর থেকে যে লোম সংগ্রহ করে, লোম থেকে যে তন্তু পাওয়া যায়। এই 3টে প্রক্রিয়া, প্রত্যেকটা প্রক্রিয়া শেষে আমরা স্পিনিং মিলে নিয়ে যাব। স্পিনিং মিলে নিয়ে যে কি করব? সুতা কাটার কাজটা করব। এখন আমরা কিভাবে সুতা কাটে সেই সম্পর্কে কিছু আলোচনা করব। সুতা কাটা তোমাদের বইয়ে কিন্তু 136 পৃষ্ঠায় সুন্দর করে লেখা আছে, সেটা দেখো। থ্যাংক ইউ ম্যাডাম, আমাদের জলিম রিসার্চে ধন্যবাদ ম্যাডামকে। আচ্ছা, এরপরে আসো আমরা সুতা কিভাবে কাটব। সুতা কাটার প্রক্রিয়ার জন্য বিভিন্ন তন্তু থেকে সুতা কাটার প্রক্রিয়া বিভিন্ন হয়। এর মধ্যে প্রথম প্রক্রিয়াটি হচ্ছে ব্লেন্ডিং ও মিক্সিং। প্রথমটা কি? ব্লেন্ডিং ও মিক্সিং, মানে ব্লেন্ড করে। যে আমরা যেমন খাবার ব্লেন্ড করি না, বা অথবা জুস বানানোর জন্য ব্লেন্ড করি না ব্লেন্ডার মেশিন দিয়ে, এরকম ব্লেন্ডিং করা হয়। তার মানে আমি যে তন্তু সংগ্রহ করছি তুলা থেকে, পাট গাছ থেকে, পাটের মধ্যে কিন্তু সব একই মানের পাট হয় না, অনেক ময়লা থাকে, অনেক এলোমেলো থাকে বা অপরিষ্কার থাকে। সেটাকে সেই ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য এই ব্লেন্ডিং করা হয় এবং মিক্সিং করা। মিক্সিং তো বোঝাই যাচ্ছে, মিক্সড করা হয়, একসাথে মিক্সড করা হয়। সেই কথাটা বলা হয়েছে যে আমরা যে পাট থেকে বেল বা গাঁট তৈরি করি, সেটা এই কি স্পিনিং মিলে নিয়ে যাওয়া হয়। যা আগে বলা হয়েছে যে কি স্পিনিং মিলে নিয়ে গিয়ে এই ব্লেন্ডিং করা হয় এবং মিক্সিং করা হয়, একত্রিত করা হয়, যাতে কোনো অংশে ভালো সুতা পাওয়া যাবে, কোনো অংশে খারাপ সুতা পাওয়া যাবে, এই কাজটা যাতে না হয় সেই জন্য সবগুলি একবারে ব্লেন্ডিং করা হয়, যাতে ময়লা পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা সংজ্ঞা আছে দেখবা,
আচ্ছা, বেল বা গাঁটকে তোলার এই মিশ্রণ কি হলো? ব্লেন্ডিং বা মিশ্রণ। সহজ কথা হলো, এই বেল হচ্ছে বা গাঁট হচ্ছে পাট গাছ থেকে তৈরি তন্তু সংগ্রহ করা, সেটাকে স্পিলিং মিলে একত্রিত করে সবগুলো ময়লা আবর্জনা পরিষ্কার করে ছোট ছোট, আগে মনে করো অনেক মোটা একসাথে রাখা হয়, যখন আমরা ব্লেন্ডিং করব তখন ছোট ছোট আটি বাঁধতে হয়। সেই ছোট ছোট আটি থেকে ময়লা বা অন্য কোনো যদি বড় ছোট থাকে সেটাকে কেটে সুন্দর করে মিক্সিং করা হয়, যাতে কোথাও খারাপ সুতা কোথাও ভালো সুতা এরকম আলাদা না থাকে, সকল সুতা যেন একরকম থাকে, সেই কাজটা করা হয় ব্লেন্ডিং এবং মিক্সিংয়ে। আর এই ব্লেন্ডিং ও মিক্সিং প্রক্রিয়াকে বলা হয় ব্যাচিং বলা হয়। আচ্ছা, এরপরে আসো কাডিং, কম্বিং। 2 নম্বরটা কি লিখছি? কাডিং ও কম্বিং। কাডিং মানে কেটে ফেলা, এরকম মনে হচ্ছে না, তাই না? এখন দেখো, একটা সুতা যদি আমরা যে পাট গাছের সুতা ব্যবহার করি অনেক লম্বা হয় বা খাটো হয়, একটা ছোট একটা বড় এরকম যদি হয়, তাতে আমরা সুতা সংগ্রহ করতে কি সমস্যা হবে? সুতা কিন্তু অনেক লম্বা থাকে, সেটার জন্য সুতা কাটার দ্বিতীয় ধাপ হচ্ছে কার্ডিং ও কম্বিং। ক্লিয়ার? সুতার যেমন তুলা, লিলেন, পশম এইসব তন্তুর বেলায় এই ধাপটি প্রয়োজন। তুলা থেকে যে আমরা জিনিং প্রক্রিয়ায় তন্তু সংগ্রহ করব, সেই তন্তু থেকে যে ব্লেন্ডিং মিক্সিং করার পরে কাডিং এবং কম্বিং করতে হবে। একইভাবে লিলেন বা পশম, সহজ কথা হলো কাডিং কম্বিং করলে সুতার তন্তুগুলো খুবই মসৃণ হয়, চিকন হয় এবং সেটা সুতা সরু সুতা তৈরি করা হয়। কম্বিংটা মানে হচ্ছে কি সুতা তৈরি করা হয়, মিহি এবং মসৃণ সরু সুতা তৈরি করা হয় কম্বিংয়ের মাধ্যমে। আর যদি কোনো ধুলা ময়লা থাকে সেটাও এই ধাপে কিছুটা পরিষ্কার করা হয়। লিলেন তন্তুর জন্য বিশেষ ধরনের কম্বিংয়ের করা হয়, সেটাকে বলা হয় হেলকিং। এখন দেখো, যদি লিলেন সুতা, আমরা লিলেন কাপড় পরি না, একবারে কেমন আরামদায়ক মনে হয়, বেশি সফট মনে হয়, সেটা কি কারণে? সেটা হচ্ছে এই কম্বিং করার কারণে, এই কম্বিংয়ের কারণে। এই লিলেন সুতা তৈরি করার সময় কম্বিংটা বেশি করা হয়, এই কম্বিং প্রক্রিয়াটাকে বলা হয় হেলকিং। এই নতুন নতুন অনেকগুলো শব্দ আছে, শব্দগুলি কিন্তু করতে হবে। তার মানে লিলেন সুতা তৈরি করার সময় যে কম্বিং করা হয়, যে প্রক্রিয়াটা নেওয়া হয়, সেটাকে হেলকিং বলা হয়। আর হেলকিং করলে সুতা অত্যন্ত সূক্ষ্ম এবং মিহি হয়, মানে আরামদায়ক হয়, মানে খুব মসৃণ হয়, খুব সফট হয়, এই হেলকিং। ক্লিয়ার? তো হেলকিং করা হয় কেন? যদি বলো হেলকিং কেন করা হয়, সুতাকে অত্যন্ত সূক্ষ্ম এবং মিহি করতে হেলকিং করা হয়। হেলকিং হচ্ছে কম্বিংয়ের একটা অংশ। কাটিং কম্বিং করে প্রাপ্ত সুতা পাওয়ার পরে আমরা সেগুলোকে স্লাইবার করা হয়। আচ্ছা, এরপরে আসো, আমাদের এই 2টা অংশ কমপ্লিট। তারপর আরেকটা অংশ বলছিলাম কি, যে তন্তু থেকে রেশম সুতা তৈরি করা হয়, কেউ রেশমি পোকা থেকে রেশম সুতা। আগে যে রাজা বাদশারা জামা কাপড় বা পোশাক ব্যবহার করত, সেগুলি অনেক সুন্দর বা রাজকীয় মনে হয়, এখনও আমরা বলি। বিভিন্ন সিরিয়াল যদি দেখি তখন দেখা যায় যে রাজা বাদশার কোনো সিরিয়াল হলেই সেই পোশাকগুলি দেখা যায়। সেগুলি কি দিয়ে তৈরি হয়? সেটা হলো রেশম তন্তু থেকে সুতা, রেশম তন্তু থেকে সুতা তৈরি। এই অংশটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করতে হবে যে রেশম পোকা থেকে কিভাবে সুতা তৈরি করা হয়। রেশমের জন্য প্রথমে রেশম এক ধরনের পোকার নাম, সেই পোকা থেকে এক ধরনের গুটি তৈরি হয়, একে বলা হয় কুকন। রেশম পোকা থেকে গুটি তৈরি হয়, রেশম পোকা থেকে কি তৈরি হয়? গুটি। এই গুটিকে বলা হয় কুকন। এই নামগুলি তোমার মুখস্থ করতে হবে। গুটি থেকে করা, একে বলা হয় কি? কুকন। গুটি তৈরি করার প্রক্রিয়াটা হচ্ছে কুকন। পরিণত কুকন তারপর কি করতে হবে? এটাকে সাবান পানিতে
লোহার করে ভিজিয়ে রাখতে হবে অনেক দিন। কোকন কোকন হচ্ছে একটা এ ধরনের, তোমাদের বইয়ে পিকচার দেখবা সুন্দর করে দেওয়া আছে কোকনগুলো। প্রথমে রেশম পোকা একটা পাতা বা গাছ আছে, রেশম পোকা যে গাছটাকে পছন্দ করে সেই গাছ বেশি আবাদ করতে হয়। সেই আবাদ করার পরে রেশম পোকা সেই আবাদের গাছের বাকল বা পাতা বেশি খায়, খাওয়ার পরে একদমই গুটি তৈরি করে, সেই গুটি থেকে কোকন পাওয়া যায়। মানে গুটি তৈরি করার পরে ভিতরে বাসা বাঁধে, ভিতর থেকে প্রজাপতি মতন এই রেশম পোকাটা প্রজাপতি হয়ে উড়ে চলে যায়। এরপর উপরে যে বাকলটা থাকে বা অবশিষ্ট যে অংশটা থাকে সেটি হচ্ছে কোকন। সেই কোকনটাকে, অনেকগুলি কোকন থাকে, কোকনটাকে একটা কড়াইয়ের ভিতরে সিদ্ধ করা হয়। একটা কড়াইয়ে রেখে, লোহার কড়াইয়ে রেখে পানিতে ভিজিয়ে সিদ্ধ করা হয়। এতে কোকনের যদি শক্ত থাকে বা অন্য কোনো ময়লা আবর্জনা থাকে বা এই ভিজার পরে সিদ্ধ করার পরে এই কোকনটা কি সফট হয়ে যায় বা নরম হয়, যা থেকে তুলা সংগ্রহ, সুতা তন্তু সংগ্রহ করা সহজ হয়। এটাই বলা হয়েছে যে কোকনের ভিতরে রেশম পোকা মরে যায়। আর যদি কোকনের ভিতরে কোনো, কোকন কিন্তু একটা ভাষা, রেশম পোকার একটা ভাষা, বাড়ি, সে এর ভিতরে যদি কোনো কারণে পোকাটা থেকে যায় তখন সেটা মরে যায়। গুটি কেটে তার রেশমের গুটি নষ্ট হতে পারে না। আচ্ছা, সিদ্ধ করার পর কোকন কি হয়ে যায়? নরম হয়ে যায় এবং খুব সহজেই এই গুটি থেকে বা কোকন থেকে সুতাগুলো আলাদা হয়ে যায়। তখন তুমি যদি একটা চরকির মাধ্যমে, আমরা যেমন আগের মানুষের চরকি তৈরি করতো, এরকম গোল চরকি তৈরি করতো, চরকিতে সুতা কাটতো, আমরা শুনছি এরকম চরকি থাকতো, এখানে এক ধরনের মানুষের চক্রি দিয়ে সেটা সুতা কাটতো। এই চরকি আগে ব্যবহার হতো, এখনও চরকি থাকে। চরকির পরিবর্তে কি চাকা থাকে, বড় চাকা, সেই চাকাতে তোমার সুতা কাটা হয়, লম্বা সুতা হয়ে আসে মোটা সুতার জন্য। আর সুতরাং আমরা এই রেশম তন্তু থেকে কিভাবে সুতা সংগ্রহ করা হয় সে সম্পর্কে কিছুটা তোমাদেরকে ধারণা দিয়েছি। যে রেশম পোকা থাকে, যা এক ধরনের গাছ সে খুব পছন্দ করে, সেই গাছটাকে বেশি আবাদ করা হয়। সেটা খাওয়ার পরে এক ধরনের গুটি সে তৈরি করে, বাসা তৈরি করে, বাসার ভিতরে থাকা অবস্থায় সে সুতা তৈরি করে, আল্লাহর একটা বড় নিয়ামত। তারপর সে যখন পরিণত হয় বা পূর্ণ বয়স্ক হয় তখন প্রজাপতি হিসাবে সে উড়ে যায়, আর সেই গুটিটা রেখে যায়। গুটিটা হচ্ছে কোকন। এই কোকনটাকে কি করতে হবে? পানিতে, লোহার করে পানিতে ভিজে সিদ্ধ করতে হবে। কোকনটা নরম হবে, এর ভিতরে যদি ময়লা আবর্জনা বা কোনো গুটি পোকা বা রেশম পোকা থাকে সেটা মরে যাবে। তারপর সেই কোকন থেকে রুদ্রে শুকিয়ে তোমার চরকির মাধ্যমে বা চাকার মাধ্যমে সেই থেকে সুতা সংগ্রহ করে। আশা করি যে তোমরা রেশম থেকে কিভাবে সুতা তৈরি করা হয় সেটা অবশ্যই বুঝতে পারছো। সুতরাং তোমরা এই সুতা সংগ্রহ করা সম্পর্কে, তন্তু থেকে সুতা সংগ্রহ করা সম্পর্কে আশা করি ক্লিয়ার হয়েছে। এই থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। তারপর হচ্ছে কৃত্রিম তন্তু থেকে সুতা তৈরি। কৃত্রিম তন্তু থেকে সুতা তৈরি করার বিভিন্ন পদ্ধতি আছে। অধিক ক্ষুদ্র আঁশ বা উপযুক্ত দ্রাবকের সাহায্যে ঘন আঠালো দ্রবণ তৈরি করা হয়, যে পুরাটাই কৃত্রিম। এই দ্রবণ হচ্ছে স্পিনিং বলে, এই দ্রবণকে স্পিনিং দ্রবণ বলা হয়। আমি আবার বলি যে কৃত্রিম তন্তু থেকে সুতা তৈরি করার জন্য অধিক ক্ষুদ্র আঁশ এবং উপযুক্ত দ্রাবকের সাহায্যে ঘন আঠালো দ্রবণ তৈরি করি। আঠালো দ্রবণকে স্পিনিং দ্রবণ বলা হয়। কি দ্রবণ? স্পিনিং দ্রবণ। স্পিনিং দ্রবণ, এটা হচ্ছে কৃত্রিম সুতা কিভাবে তৈরি করা হয় সেটার যে দ্রবণ তৈরি করব সেটা স্পিনিং দ্রবণ। এই স্প্রিং দ্রবণকে স্পিনারেট নামক বিশেষ যন্ত্রের সাহায্যে অতি ক্ষুদ্র ছিদ্র পথে উচ্চ চাপে প্রবাহিত করা হয়। এইটা একটা দ্রবণ, এটা এক ধরনের মিশিং আছে, সেটাকে বলা হয় স্পিনারেট মিশিং নামক এক যন্ত্র। সেই যন্ত্রে এর ভিতর দিয়ে অতি উচ্চ চাপে প্রবাহিত করা হয়। প্রবাহিত হওয়ার ফলে কি হয়? সুতা তৈরি হয়ে আসে। দ্রবণকে জমাট বাঁধার জন্য এর সাথে প্রবাহ পথে উপযুক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করে, যাতে সুতাটা তৈরি হওয়ার সময় ছিঁড়ে না যায় বা নষ্ট না হয়ে যায়, সেই জন্য রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। এতে
স্পিনারের থেকে সুতা দীর্ঘ নল আকারে বেরিয়ে আসে, যার সরাসরি ব্যবহারযোগ্য। এই সুতা কাপড় তৈরি বা বয়ন কাজে ব্যবহার করে। কাপড় তৈরির সময় যে কাজ করা হয় সেটা হচ্ছে বয়ন শিল্প। সুতরাং সুতা যদি সংগ্রহ হয়, তারপর আমরা বয়ন শিল্পের জন্য বা কাপড় তৈরি করার জন্য আমরা গার্মেন্টস বা মিলে ফ্যাক্টরিতে পাঠিয়ে দিব। বিভিন্ন ধরনের সুতার বৈশিষ্ট্য আছে, তোমরা একটু পড়ে নিবে। সুতরাং আজকে আমি যে তন্তু থেকে সুতা সংগ্রহ করা কিভাবে করা হয় এবং সেই সুতা থেকে সুতা কাটা হয় কিভাবে, প্রক্রিয়াজাত করার সম্পর্কে আমরা বিশেষ কিছু আলোচনা করছি। অবশ্যই তোমরা উপকৃত হওয়ার কথা। তোমরা এটা সহায়ক হিসাবে আমি মনে করব বইয়ের সাথে একটু রিলেশন বেশি রাখবে, আর তোমরা বেশি বেশি অনুসরণ করবে। আগামী ক্লাসে আমরা রাবার সম্পর্কে বা এর পরের অংশ যে প্লাস্টিক ও রাবার কিভাবে তৈরি করা হয়, কোথায় থেকে আসে, সেই সম্পর্কে আলোচনা করব। সুতরাং আজকে আমি যদি বাড়ির কাজ দিতে চাই, আমি বলবো যে এই যে শিখন ফল, যে তথ্যগুলি আমরা শিখিয়েছি আজকে, ওই সংজ্ঞাগুলি, প্রত্যেকটা সংজ্ঞা ছোট ছোট সংজ্ঞা আছে এবং প্রক্রিয়াটা বিশেষ করে রেশম তন্তু থেকে কীভাবে সুতা তৈরি করা হয় সেইগুলি ভালো করে তোমরা চর্চা করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকে এই বলে শেষ করছি ক্লাসটি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।